যদি এই ঘটনা একদম একদম বাস্তব কথা, কিছুদিন আগে আমরা সেই ছবি দেখেছি দীপঙ্কর বাবু, কিছুদিন আগে আমরা সেই ছবি দেখেছি শহর কলকাতার বুকে, শহর কলকাতার একজন কাউন্সিলর তিনি বাড়ির নিচে বসে রয়েছেন, অথচ তাকে তাক করে গুলি চালাতে যাচ্ছে। এটাও কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেসকে? রাজুবাবু, যতদিন ধরে বিজেপির উৎপাত বেড়েছে বিভিন্ন জায়গায়, যে যে এলাকাগুলোতে মানে এই সকল দুষ্কৃতীদের বিজেপি পাঠিয়েছে, বলছি যে যে জায়গাগুলো বিজেপির উৎপাত আছে সেই সেই জায়গাগুলোতে এই সমস্ত সামাজিক অপরাধগুলো বেশি হচ্ছে। গুলশান কলোনি কি বিজেপির আন্ডারে? গুলশান কলোনি বিজেপির আন্ডারে? কলকাতা পুলিশ বলুন না, শহর কলকাতা গুলশান কলোনি সেটা কি বিজেপির আন্ডারে? আমরা তো দেখছি, আমি বলছি ব্যারাকপুর। আপনারা রাজনীতির কথা বলছেন, আমি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলবার চেষ্টা করছি, সাধারণ মানুষের কথা বলছি। রাষ্ট্রের বৃহত্তর চিন্তা ভাবনা নিয়ে যদি আপনারা আলোচনা করেন তাহলে একটা বিষয় বুঝতে পারবেন, এই যে বিপদ, জঙ্গি ঢুকে যাচ্ছে আপনা আপনি, এবং জঙ্গিরা দীর্ঘদিন ধরে এখানে আত্মগোপন করে রয়েছে, এতে ক্ষতিটা কার হচ্ছে? আমাদের দেশের হচ্ছে। আমার আপনার জন্মভূমি, আমার আপনার যে দেশ, যেই দেশে রীতিমতন আমরা গর্ব করি, সেই দেশের ক্ষতি হচ্ছে। জাতীয় নিরাপত্তা নিয়ে রীতিমতন ছেলে খেলা করছে প্রত্যেকটি রাজনৈতিক দল, তাই নয় কি? নীলাপবাবু, এখানেই আপনার কাছে আসি। অধীর রঞ্জন চৌধুরী তিনি গতকালের যে মন্তব্য করেছেন, তিনি স্পষ্ট করে বলছেন সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে যারা সংখ্যালঘুদের তাদের, এবং সেটাও কোনো না কোনো জায়গা থেকে একটা বিপদ সংকেত। কেন এরকম মনে হলো অধীরবাবু? না, অধীরবাবু যে বক্তব্যটা করেছেন কালকে, তিনি আবার প্রেস কনফারেন্স করে বক্তব্য তার পরিষ্কার করে দিয়েছেন। তার বক্তব্য দেখুন, এই জিনিসটা তো আমরা সবাই জানি, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর, সেখানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, অর্থাৎ মুসলিম ভাই বোনদের সংখ্যা বেশি, এবং এটা স্বাধীনতার আগের থেকেই বেশি, স্বাধীনতা পরবর্তীকালে 1947 সালের 15ই আগস্ট থেকেই বেশি, এটা আজকে বেশি হয়নি। কিন্তু ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে, বাংলাদেশে আজকে যেভাবে একটা অগণতান্ত্রিক সরকার চলছে, এটা সেই সরকারের যদি মৌলবাদের মাথাচাড়া দেয় এবং পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে না, বাংলাদেশের যে পরিস্থিতি উনি পরিষ্কার করে বলেছেন বক্তব্য, সেটা যদি চলে সেক্ষেত্রে বাংলাদেশের উগ্র শক্তি তারা চাইবে আগামী দিনে মুর্শিদাবাদ, মালদা বা উত্তর দিনাজপুর 2024 হেরে যাওয়ার পর মনে হলো, তার আগে পর্যন্ত মনে হয়নি। এতবার সেখানকার সাংসদ তিনি ছিলেন, কেন আওয়াজ তোলেননি? সংসদে তো গিয়েছিলেন, সেখানে তো আওয়াজ তুলতে পারতেন, রাজনৈতিক দলের তিনি নেতাও ছিলেন, তাহলে পরে বলেন এতদিন আর কি সেখানে বাংলাদেশে কি অগণতান্ত্রিক সরকার ছিল? বাংলাদেশে তো অগণতান্ত্রিক সরকারটা এসেছে উনি হেরে যাওয়ার পরে। তাই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটা কি ওনার সাংসদ থাকাকালীন ছিল? সেটাও আপনারা বোঝার চেষ্টা করুন। মুর্শিদাবাদের পরিসংখ্যানটা আমি একটু বলবো পিসিআর কে যদি রেডি থাকে একটু দেখানোর জন্য। হিন্দু জনসংখ্যা সেখানে কত রয়েছে, মুসলমান জনসংখ্যা সেখানে কত রয়েছে? আমার কাছে পরিষ্কার বিষয় যে যেই মুসলিম জনসংখ্যার কথা আমরা তথ্য অনুযায়ী পাচ্ছি 2011 সমীক্ষা অনুযায়ী, সেখানে প্রায় হিন্দুদের থেকে দ্বিগুণ, এবং সেই দ্বিগুণের যে সংখ্যাটা আসছে 66.সামথিং হবে, কিন্তু সেই সংখ্যাটা কি একেবারে যারা সেখানকার আদি মুসলিম সম্প্রদায়ের মানুষজন যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন শুধু তাই, নাকি বাইরে থেকেও বহু মানুষজন তারা সেখানে ঢুকেছেন? এই ইনফরমেশন আছে নীলাভবাবু? দেখুন, আমি পরিষ্কার করে আগে ওনার বক্তব্যটা আমি বলে নিচ্ছি। উনি এটাই বলেছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা উগ্রপন্থী সংগঠন আছে, যারা উগ্রপন্থী বা মৌলবাদী লোকেরা আছে, তারা চেষ্টা করে ভারতের ভিতরে কিন্তু কিভাবে অস্থিরতা তৈরি করা যায়, ঠিক যেটা সিরিয়াতে হয়েছে সেই ঘটনা বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গকে কিন্তু একটা বিরক্ত করার চেষ্টা। বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু হয়, এবং সেটা তো আমরা তাই জানি, বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। আপনাদের এখন এসে মনে হচ্ছে যে এটা বিপদের সংকেত, আগে মনে হয়নি। এটা কি হঠাৎ করে চলে এসেছে? হঠাৎ করে জিহাদি কাজকর্ম করছে? আগে তো আমি ওপার বাংলা যখন এতটা সমস্যা, এতটা আলোচনা আমরা করেছি, রিপাবলিক নেটওয়ার্ক সবথেকে বড় কভারেজ দিয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশ, এটা আপনারাও স্বীকার করবেন, এমনকি বাংলাদেশ মানুষ তারাও স্বীকার করছেন যে হিন্দুদের পাশে গিয়ে যেভাবে অত্যাচার হয়েছে হিন্দুদের ওপরে, হিন্দুদের পাশে গিয়ে দাঁড়িয়েছে একমাত্র সোচ্চার হয়েছে রিপাবলিক বাংলা। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই বাংলা তো বিপদের মধ্যে পড়ছে, এই আজটা কি আগে হয়নি অধীরবাবু? না, বাংলা বিপদের মধ্যে কেন পড়ছে? তার কারণ বাংলাদেশের শেখ হাসিনার সরকারকে সরিয়ে এই যে অগণতান্ত্রিক সরকার, এই সরকার তো আগে আসেনি। এই সরকার যেদিন এসছে সেদিন থেকে তো বাংলাদেশের অভ্যন্তরে যে অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতাকে কেন্দ্র করে এই জায়গা তৈরি হচ্ছে, এবং সেই প্রেক্ষাপটে উনি বক্তব্য রেখেছেন। 2011 পরিসংখ্যান আপনাদের সামনে দিলাম, যুক্তি নেই, আমি একদম যুক্তি সেরকম ভাবে পাচ্ছি না। 2011 পরিসংখ্যান আপনাদের সামনে, সেই 2011 আদমশুমারি অনুযায়ী পরিসংখ্যান আপনাদের সামনে রাখছে। আপনারা বলছেন শেখ হাসিনার পতন, কবে পতন হয়েছে? 5ই আগস্ট। 5ই আগস্টের আগে পর্যন্ত এর কোনো পরিবর্তন ছিল না। না, নীলাভবাবু বলতে চাচ্ছেন অধীর চৌধুরী তার মানে ওই থেকে পদ থেকে সরে যাওয়ার পরে বাংলাদেশের হাসিনা সরকার পড়ে গেল, অধীর চৌধুরী থাকলে বাংলাদেশে হাসিনা সরকার যেত না? সেটাকেও বলেনি। আমি বলছি এই ঘটনার পরে ঘটনাটা ঘটেছে, আপনি আগে বুঝুন কথাটা। আপনি মমতা ব্যানার্জির মতো মিথ্যাচার করবেন না, সকাল সকাল লোকে হাসবে। বেশ, কিন্তু আমার কাছে মনে হলো একটু অন্য বিষয়। অধীর রঞ্জন চৌধুরী তিনি আজ হঠাৎ করে মনে করছেন যে
সেখানে জনসংখ্যা যেভাবে বাড়ছে সেটা বিপজ্জনক। কিন্তু আমার একেবারে পরিষ্কার প্রশ্ন, গতকালের ঘটনা আমরাও দেখেছি, দীপঙ্কর বাবুও কিছু বলবেন বলে হাত তুলেছেন, আমি অবশ্যই সময় দেবো, কিন্তু দুজন টেররিস্ট, দুজন জঙ্গি তারা গ্রেফতার হলো, এটাই তো সব থেকে বড় ভয়ঙ্কর বিষয়। যেখানে এখনো পর্যন্ত শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস, বেশ কয়েকটা বিধানসভা এলাকা, আমি সেটাও বলবো যদি রেডি থাকে তাহলে দেখানোর জন্য পিসিআরকে, বেশ কয়েকটা বিধানসভা এলাকা, যে বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের তারা ক্ষমতায় রয়েছে, তাহলে এই নির্দিষ্ট পকেটগুলোতে এত এত জঙ্গি যাদের খোঁজ পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি পর্যন্ত অ্যালার্ট করছে, কিন্তু আমাদের রাজ্যের কাছে কোনো খবর নেই। দীপঙ্কর বাবু, দেখুন খাগড়াগড়টা কোথায়? খাগড়াগড় বিস্ফোরণে কারা যুক্ত ছিল? খাগড়াগড় বিস্ফোরণের পরে যে সমস্ত জঙ্গিগুলো মাথা এলো তারা কোথার সাথে যুক্ত ছিল? তাদের বোমা বিস্ফোরণে কোথায়? আজকে যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে আজকে অধীরবাবুর বোধোদয় হয়েছে, আসলে দেরিতে বোধোদয় হয়েছে। এটা যদি হতো, তিনি বিরোধী দলের নেতা ছিলেন, সে সময় যদি পার্লামেন্টে থেকে এই বিষয়ে আওয়াজ তুলতেন, তাহলে মনে হয় ভারত সরকারের তৎকালীন ভারত সরকারের কাজ করতে সুবিধা হতো। কিন্তু মুর্শিদাবাদে তখন অধীরবাবু বুঝতে পারেননি যে বাইরের থেকে, গুজরাট থেকে একজন এসে শুধুমাত্র নামের আগে মুসলিম হওয়ার জন্য তিনি হেরে যাবেন, মুর্শিদাবাদের রবীন্দ্র হিসাবেও তিনি তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবেন না। ফলে তার হারার পরে একটা বোধোদয় হয়েছে, এটা ঠিক। এবং এটাও ঠিক যে কেন্দ্রীয় সরকার, কংগ্রেস তো সেটাও মানতে চাইছে না। কংগ্রেস মানতে চাইছে না, বাস্তবে হয়তো টিভির সামনে মানতে চাইছে না, বাস্তবে হয়তো মানতে বাধ্য হবে, কারণ সবাই সবকিছু বলে দেবে। যে খাগড়াগড় বিস্ফোরণের পর যে সমস্ত জঙ্গি কার্যক্রমগুলো হলো, তারপরে পিএফআই এর ঘটনা, প্রতিটা ঘটনার সাথে আমরা দেখেছি যে বাংলাদেশে জঙ্গি সরকারের যোগ, এবং বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলোর সাথে যুক্ত আছে। মুর্শিদাবাদে যে অঞ্চলটা অসুরক্ষিত, যে ফেন্সিং নেই, তার কাটার বেড়া নেই, সেই সমস্ত থেকে জঙ্গিরা আসছে, এবং তারা সাথে জঙ্গিরা কি, জঙ্গিদের আত্মীয় স্বজনগুলো জঙ্গিরা এমনভাবে করেছে, তাদের এখানে একটা পরিবার, এখানে দুটো পরিবার, এখানে দুটো বিয়ে, এখানে দুটো পরিবার, ওখানেও বিয়ে, এবার যাতায়াতের সুবিধা তাদের এমনভাবে করে নিয়েছে। এবং সব থেকে বড় কথা যে এই সমস্ত জঙ্গিরা যারা ধরা পড়ছে, তাদের ফান্ডিংগুলো কোথা থেকে হচ্ছে? ফান্ডিংগুলো সব মিডিল ইস্ট থেকে, এবং মিডিল ইস্টের এই ফান্ডিং বাংলাদেশে যাচ্ছে, ভারতে আসছে, এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা এই হুন্ডির মাধ্যমে এই টাকাগুলো নিয়ে আজকে জঙ্গি কার্যক্রমকে বৃদ্ধি করতে সাহায্য করছে। তৃণমূলের যোগের কথা এখানে আসছে না রাজুবাবু, আপনারা যদি এড়িয়ে যেতে চান তাহলে এড়িয়ে যাওয়াটা সম্ভব নয়। যেখানে অধীর রঞ্জন চৌধুরী তিনি এই মন্তব্য করছেন, আপনারা তো ইন্ডিজোটের শরিক, আপনারা বলুন তাহলে ইন্ডিজোটের শরিক আপনারা নেই, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে কোনো সমঝোতা নেই, বলুন। ওনাদের যে সাংসদ আছে 12 জন, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য করে রেখেছে তো, তারা অমিত শাহর কাছে জানিয়েছে তো, তারা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছে তো। অধীর চৌধুরী পার্লামেন্টে বলেনি, বলেছেন, অনেকে বলেছেন, এবার একটু শুনুন। আসলে যেখানে আমি কেন বলছি তৃণমূল আসছে, বিজেপি সমস্ত পঞ্চায়েত কাজে, না না মুর্শিদাবাদের সমস্ত পঞ্চায়েত কাজে তৃণমূল কংগ্রেসের, মুর্শিদাবাদের জেলা পরিষদ থেকে তৃণমূল কংগ্রেসের, পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূল কংগ্রেসের। ব্যক্তিগত জায়গা আক্রমণ করবো না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে ইনফরমেটিভ আমরা আলোচনা করছি। আসবো দীপঙ্কর বাবু, আসবো ইনফরমেটিভ আলোচনা, আমি আসবো রাজবাবু, আপনাকেও সময় দেবো। কিন্তু আমার কাছে প্রশ্নটা হচ্ছে একটা জায়গায়, আপনারা তো ইন্ডিজোটের শরিক, একদিকে যেমন তৃণমূল কংগ্রেস রয়েছে, অন্যদিকে আপনাদের সঙ্গে রয়েছে হচ্ছে কংগ্রেসও, কিন্তু আমার কাছে কথা হচ্ছে বিভিন্ন সময় যে সকল বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা রেখেছেন, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে হুমায়ুন কবিরের বক্তব্য, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এবং পাশাপাশি কিছুদিন আগে ফিরহাদ হাকিম তিনিও বক্তব্য রাখছেন। কোথাও গিয়ে একটা মনে হচ্ছে না যে এটা উস্কানি দেওয়া হচ্ছে, দলের তরফ থেকে কোন রকমের স্টেপ নেওয়া হয়েছে কি? দেখুন, প্রথম হচ্ছে যে দীপঙ্কর বাবু মাস্টারমশাই বললেন যে অধীর চৌধুরী কেন সংসদে দাঁড়িয়ে বলেনি, আমি ওই কথাটা আগে বলি। তাহলে তখন এইরকম একটা উত্তাল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি, এটা ঠিক, এখন হয়েছে। এখন ওপার বাংলায় হিন্দুরা সংকট আছে, বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে, তার ভিডিও ছবি বিভিন্ন জায়গায় আসছে, হিন্দু নেতা আমি বলছি সেখানকার আমাদের চিন্ময়ানন্দ প্রভুপদ যিনি গ্রেপ্তার হয়ে আছেন, তাকে ছাড়ানোর জন্য একজন হিন্দু যিনি সেখানকার আদালতে সুযোগ পাচ্ছে না ঢোকার। অতএব সেই জায়গায় এমন একটা উত্তাল পরিস্থিতিতে আজকে বিজেপি স্ট্যান্ড আছে, বিজেপি সেখানে বিভিন্ন জায়গায় মাইক বেঁধে চেল্লাচ্ছে রাজনীতি রুটি শাখার জন্য, কিন্তু প্রশাসনিক বক্তব্য কোথায়? নরেন্দ্র মোদী, অমিত শাহ পার্লামেন্টে কেন বলছে না? এটা নিয়ে কেন ইস্যু হচ্ছে না?